ডক্টর ইউনূস ও জো বাইডেনের এই ঐতিহাসিক বৈঠক দেশের ইতিহাসে প্রথম গুরুত্ব পায় সংস্কার ইস্যু পূর্ণ সমর্থনের আশ্বাস যুক্তরাষ্ট্রের। বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত বন্ধের আহ্বান বিশ্ব নেতাদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘের শেষ ভাষণে শান্তির ডাক বাইডেনের। ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে রাজধানী গুলশান থেকে গ্রেফতার, আজ তোলা হতে পারে আদালতে। গণ অভ্যুত্থানে নিহত প্রায় ১৫০০ ছাত্র জনতা, অনেকেই এখনো শহীদ তালিকার বাইরে। গুলিতে মারা যাওয়া সোহাগকে মর্যাদা দেওয়ার আহ্বান। আমার ছেলে মারা গেছে, শহীদের তালিকায় যেন সরকারের খাতার নামটা যেন থাকে। এবং মজুরি বৃদ্ধি, ইনক্রিমেন্ট সহ শ্রমিকদের ১৮ দফা দাবি মেনেছে মালিক পক্ষ, আজ খুলছে বেশিরভাগ কারখানা, বিশৃঙ্খলা হলে ব্যবস্থা। দর্শক শুভ সকাল, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে নিজ দেশের সমর্থনের কথা জানান তিনি। ইতিহাসে এই প্রথম জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশি কোনো শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বিস্তারিত থাকছে শামীমা আক্তারের প্রতিবেদনে। এক ঐতিহাসিক মুহূর্ত। ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের সরকার প্রধান। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার ১১টায় এই বৈঠক শুরু হয়। মাত্র কয়েক মিনিটের এই বৈঠকে দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। দ্বিপাক্ষিক আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের সংস্কার ইস্যু। এ সময় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে পূর্ণ সমর্থন দেন জো বাইডেন। এমনকি বাংলাদেশের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন যুক্তরাষ্ট্রের সরকার প্রধান। এছাড়া হাসিনা সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও নতুন দেশ বিনির্মাণে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন প্রফেসর ইউনূস। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক সহ অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূস সোমবার নিউ ইয়র্কে পৌঁছান। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। মধ্যপ্রাচ্যে যখন চরম উত্তেজনা চলছে, তখন জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে এসেছে শান্তির বার্তা। ৭৯তম অধিবেশনে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জীবনের শেষ বক্তব্যে জো বাইডেন বলেছেন, ক্ষমতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষের স্বার্থ। এদিন গাজা, লেবানন, আফ্রিকা সহ নানা ইস্যুতে বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব ছাড়াও ব্রাজিল, ইরান, তুরস্ক সহ বিশ্বের ক্ষমতাধর নেতারা। লুৎফর কবির রিপোর্টে বাকির থাকছে। প্রেসিডেন্ট হিসেবে জীবনের শেষবার বক্তব্য রাখতে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় করতালিতে তাকে সম্মান জানান উপস্থিতরা। বিশ্বের নানা সমস্যা উঠে আসে তার বক্তব্যে। বলেন, ক্ষমতার চেয়ে অনেক বেশি গুরুত্ব মানুষের স্বার্থ। আমি জানি বিশ্বজুড়ে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে অনেকে হতাশ। নানা প্রতিক্রিয়া দেখা যায় তাদের কাছ থেকে, কিন্তু একজন নেতা হিসেবে আমি তা করতে পারি না। ইউক্রেন থেকে গাজা পর্যন্ত যে চ্যালেঞ্জ রয়েছে তা স্বীকার করছি। যুদ্ধ, ক্ষুধা, নৃশংসতা, জলবায়ুর মতো অনেক সংকট রয়েছে। আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয়, আমরা এখানে জনগণের প্রতিনিধিত্ব করতে এসেছি। এদিন সাধারণ পরিষদের মঞ্চ উত্তপ্ত ছিল মধ্যপ্রাচ্য প্রসঙ্গে। গাজা ও লেবাননে অবিলম্বে বর্বরতা বন্ধ করার পক্ষে আওয়াজ তুলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।
আজ এক টুকরো রুটির অভাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার শিশু মারা যাচ্ছে। একটু তরল খাবারও পাচ্ছে না তারা। মনে রাখতে হবে, সেখানে শুধু শিশুর মৃত্যু ঘটছে না, একই সঙ্গে জাতিসংঘ ও পশ্চিমা মূল্যবোধেরও মৃত্যু ঘটছে। ইসরায়েল লেবাননে ভয়াবহ হামলা শুরু করেছে। সেখানকার জনগণের পক্ষে আছি আমরা। হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। বিশ্বজুড়ে মানবিক সংকট চরমে পৌঁছেছে উল্লেখ করে উদ্বেগ জানান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। আইনের শাসনের প্রতি শ্রদ্ধা না থাকায় সংঘাত হানাহানি বাড়ছে বলে মনে করেন তিনি। বিশ্বের সংঘাত প্রসঙ্গে সাধারণ পরিষদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দ্য ক্রো। তার অভিযোগ, মধ্যপ্রাচ্যে গেল কয়েক দশকে অস্থিরতার পেছনে রয়েছে দুষ্ট চক্র। কারো মতে সামরিক শক্তির মাধ্যমে সংঘাতের অবসান হতে পারে, এমন অভিযোগ তুলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। And the disproportionate attack with the blatant disregard for Palestinian civilian life. ৭৯তম অধিবেশনে যুদ্ধসহ নানা সংকট কিভাবে সমাধান আনা যায় তা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস। বলেন, বিশ্ব একটি ঘূর্ণিঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। যেসব চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে, সবাইকে তার সমাধানের তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। That threatens to take the entire region with it. Look no further than Lebanon. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। নরসিংদীর মাধবদী থানার হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে তাকে রাজধানী গুলশান থেকে গ্রেফতার করে র্যাবের একটি দল। র্যাব জানায়, গত ৪ অগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আজ তাকে আদালতে তোলা হতে পারে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেলে তাকে দায়িত্ব দেয়া হয় শিল্প মন্ত্রণালয়ের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতে গণ অভ্যুত্থানে অন্তত ১,৪২৩ জন ছাত্র জনতা শহীদ হয়েছেন। তবে এখনো অনেকেই শহীদের তালিকাভুক্ত হতে পারেননি। এমনই একজন মোহাম্মদ সোহাগ। ৫ অগস্ট এশার নামাজ পড়তে বের হলে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। তাকে জাতীয় বীরদের তালিকায় জায়গা দিতে আবেদন জানিয়েছেন স্বজনরা। এ বিষয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। এশার নামাজ পড়তে গিয়ে লাশ হয়ে ফেরেন সোহাগ। একমাত্র ছেলেকে হারিয়ে তাই পাগল প্রায় মা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল ৫ আগস্ট রাজধানীর বংশালে গুলিবিদ্ধ হন মোহাম্মদ সোহাগ। এরপর হাসপাতালে ছুটে গিয়ে প্রিয়জন হারানোর খবর পায় পরিবারের সদস্যরা। শেষ কথাই আমার সাথে বললো যে আমি নামাজে যাব। আমাকে, বাবা তুই নামাজে যাইস না, তুই আমার সাথে নামাজ পড়। একখানে মায়ের ছেলে একসাথে নামাজ খায়, দেশের পরিস্থিতি ভালো না। কই না, তুমি এরকম করো না, আমি নামাজ পড়ে আমি আয়া পড়ুম। ২৫ সেপ্টেম্বর সোহাগের জন্মদিন। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৩৫, কিন্তু সে এখন অনেক দূরে, না ফেরার দেশে। প্রিয় বাবা একদিন বাড়ি ফিরবে, তাই পথ চেয়ে থাকে সোহাগের ৩ বছর বয়সী সন্তান মায়ান। মা ও স্বজনদের প্রত্যাশা, জাতীয় বীরদের রাষ্ট্রীয় তালিকায় যুক্ত করা হোক সোহাগের নাম। আমার ছেলে মারা গেছে, শহীদের তালিকায় যেন সরকারের খাতার নামটা যেন থাকে। দেশের জন্য জীবন দিছে, ওর জন্য সবাই যেন দোয়া করে। সরকারের কাছে এটাই একটা দাবি যে আমার ভাইয়ের ছেলেটা আর আমার মা, এই দুইজনের যাতে সরকার একটু ওই রকমভাবে দেখশন করে। আমার তো একটাই মামা ছিল, আমার মামা তো নাই। আমার ঈদের দিন এই শার্টগুলো কিনা দিছে আমার মামা। বলছে তুই এগুলা পড়িস আর আমার রে দেখাইস। শহীদের তালিকাভুক্ত হয় নাই, আমি চাই এটা তালিকাভুক্ত হোক। নতুন বাংলাদেশ উপহার দেয়া সোহাগদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকুক ইতিহাসে, এমন প্রত্যাশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। মজুরি বৃদ্ধি এবং বছর শেষে ইনক্রিমেন্ট সহ শ্রমিকদের 18টি দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
তাই শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সরকার। আজ খোলার কথা রয়েছে সব কারখানা। দাবি মানার পরও কেউ বিশৃঙ্খলায় জড়ালে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান উপদেষ্টারা। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। আগস্টের শেষ দিকে হাজিরা বোনাস ও টিফিন বিল বৃদ্ধি, সমানুপাতিক হারে নারী ও পুরুষ শ্রমিক নিয়োগ, ছাঁটাই বন্ধ সহ নানা দাবিতে শুরু হয় আন্দোলন। ঘটে হামলা ভাঙচুরের ঘটনাও, আর এতে বন্ধ হয়ে যায় কারখানা। এ নিয়ে দফায় দফায় বৈঠক, নিরাপত্তার আশ্বাসে পরেও থেমে থেমে চলে এই আন্দোলন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে শ্রম মন্ত্রণালয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন উপদেষ্টারা। সেখানে শ্রমিকদের 50টি দাবির মধ্যে 18টি দাবি মেনে নেওয়া হয়। পরে এ নিয়ে কথা বলেন শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিরা। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে এবং এই প্রতিষ্ঠান বাঁচলে তুমি বাঁচবে, আমি বাঁচবো, তোমার আগামী প্রজন্ম বাঁচবে। আজকে পর্যন্ত এখানে একটা আলোচনার মাধ্যমে সমাধান এসে পৌঁছেছি। এখন আমার সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি, যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে। বুধবার সব কারখানা খোলা থাকবে জানিয়ে শ্রমিকদের কর্মস্থলে ফেরার আহ্বান জানান শ্রম উপদেষ্টা। আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন। আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে, প্রত্যেকটা কারখানা কার্যক্রম চলমান থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে, আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয়, সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। গার্মেন্টস শিল্প ধ্বংসে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দাবি মানার পরও বিশৃঙ্খল হলে ছাড় দেওয়া হবে না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উস্কানির মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার কিন্তু চেষ্টা করা হয়। এটা শুধু দেশে না, বাইরের থেকে এই শিল্পটা যদি বাইরে চলে যায় বা অন্য কোথাও হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি হবে, এটা কিন্তু আপনাদের সবারই চিন্তা করতে হবে। ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না, কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাকে কাদের জন্যই কাম্য না। আমি চাচ্ছি ভালোভাবে শৃঙ্খলভাবে কাজ হোক এবং কোনো রকমের বিশৃঙ্খল না হোক। শিল্প রক্ষায় সব পক্ষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান উপদেষ্টারা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। শান্তিপূর্ণভাবে চলছে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা, তবে এখনো বন্ধ কয়েকটি কারখানা। দর্শক, এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, পোশাক কারখানাগুলোয় শ্রমিক উপস্থিতি কেমন দেখছেন এবং সাথে নিরাপত্তা ব্যবস্থাও কেমন দেখছেন, সব মিলে যদি জানাতেন। জ্যোতি, আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে গাজীপুর শিল্প অঞ্চল, এখানে কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি ফ্যাক্টরিতে কিন্তু যে শ্রমিক তারা কর্মস্থলে যোগ দিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে কিন্তু আজকে যে পোশাক কারখানাগুলো রয়েছে তা কিন্তু খোলা রয়েছে এবং আশপাশের যে গাজীপুর যে শিল্প অঞ্চল আশপাশের যে এলাকাগুলো রয়েছে সে এলাকায় কিন্তু শ্রমিকরা সবাই কাজে যোগ দিয়েছেন এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই সমস্ত পোশাক কারখানাগুলো খোলা হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু রাজপথে ছিল। তো সরকার কিন্তু সব দাবি তাদের মেনে নেওয়ার ফলে কিন্তু তারা এখন মাঠ ছেড়ে, অর্থাৎ সড়ক, রাস্তা, মহাসড়ক ছেড়ে কিন্তু কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা। সাধারণ শ্রমিকরা এটাই জানিয়েছেন যে তারা দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে এবং তারা এখন কর্মস্থলে যোগ দিয়েছেন। তো এছাড়া কিন্তু গাজীপুরের একটি কারখানাতে এখন আজকে মানে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সেটা কিন্তু মানে তারা ভিতরেই অবস্থান নিয়ে তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া কর্তৃপক্ষকে জানিয়েছেন। আপনারা জানেন যে এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের নিজস্ব যে নিরাপত্তা বলয় সেটা রেখে এবং পাশাপাশি যে আপনার সেনাবাহিনীর এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতিতে কিন্তু পোশাক কারখানাগুলো চালু রয়েছে। তো আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন যে শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু আপনার সারিবদ্ধভাবেই ফ্যাক্টরিতে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু কর্মস্থলে যোগ দিয়েছেন এবং কাজে তারা কাজ করছেন। এবং পাশাপাশি আজকে এখন পর্যন্ত কিন্তু আপনার গাজীপুর শিল্প অঞ্চলে আপনারা জানেন যে প্রায় 5000-এর অধিক পোশাক কারখানা সব মিলে রয়েছে। তো সবকিছু মিলে কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আজকে কিন্তু শ্রমিক বিক্ষোভ বা অসন্তোষ কোনো কিছু আমরা শুনতে পাইনি বা কোথাও আমরা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো যদি এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। 2013 সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক আখ্যা দিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। তবে নিজেদের অধিকার সম্পর্কে অসচেতনতা, সামাজিক পারিবারিক অসহযোগিতা এবং
প্রচারণার অভাবে বেশিরভাগ প্রতিবন্ধী ব্যক্তি এখনো রয়েছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাতারে। এক্ষেত্রে সরকারি বেসরকারি নানা উদ্যোগের কথা জানান সংশ্লিষ্টরা। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। আগুনে পুড়ে গিয়ে ছোটবেলায় ঝলসে গেছে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমি বড় হয়েছি। এভাবেই মাত্র 1 বছর 9 মাস বয়স থেকে নিজ প্রতিবন্ধকতার কথা জানাচ্ছিলেন বরিশালের গৌরনদী উপজেলার মনিয়া আক্তার। তার জীবনের পরতে পরতে বিভীষিকাময় অধ্যায়ের বর্ণনা শুনে আঁতকে উঠবে যে কেউ। তবে সব বাধা পেরিয়ে নিজ উদ্যম আর সরকারি বেসরকারি সহায়তা নিয়ে লড়ছেন সকল প্রতিবন্ধকতার সঙ্গে, করছেন টেইলারিং ব্যবসা। মাস্টার্স পাস করছি 2007 সালে। আমার ছেলে এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে, আর আমি নিজে একজন টেইলার্স কাজ করি। আমি সরকারি ঘর পেয়েছি, প্রতিবন্ধী ভাতা পাই এবং টিচিপির মাল আমি এ পর্যন্ত পেয়েছি। সরকারি তথ্যমতে দেশে প্রায় 1.5 কোটি মানুষ নানা রকম প্রতিবন্ধকতার শিকার। স্বল্প মাত্রার প্রতিবন্ধীরা সামান্য সহযোগিতা পেলেই অন্য 10 জনের মতো নানা পেশায় যুক্ত হয়ে হতে পারেন স্বাবলম্বী। কত এনজিও আছে, আমাদের সরকারি সাহায্য আছে, এরা একটু সহায়তা করে যে নিজের সক্ষমতা হয়ে নিজে দাঁড়াইয়া নিজের কাজকর্ম করিয়া খাইয়া যাইতে পারে। ছোটবেলা থেকেই আমার মেরুদণ্ডতে সমস্যা। প্রতিবন্ধী যারা পরিবার বা আত্মীয় স্বজন তারা লজ্জায় বের করে না, তারা যদি তাদের সন্তানদের চলতে সাহায্য করে, একটু এগিয়ে নিতে যেতে পারে, তাহলে একজন প্রতিবন্ধী ব্যক্তি দেশের বোঝা নয় সম্পদ হয়ে উঠবে। সুবর্ণ নাগরিকরাও দেশ সংস্কারে ভূমিকা রাখছে জানিয়ে সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে তারা দেশের সম্পদ হয়ে উঠবে বলে দাবি এই উন্নয়ন কর্মীর। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে, আর যে সমস্ত উদ্যোগগুলো আমাদের নেওয়া হয়েছে সেই উদ্যোগগুলোর সাথে সকলে যদি সহযোগিতা করে এবং হাতে হাত মিলিয়ে কাজ করে, তাহলে সমাজে প্রতিবন্ধীরা বোঝা না থেকে সামনের দিকে এগিয়ে যায়। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষম হিসেবে তৈরি করতে নানা উদ্যোগের কথা জানান এই সরকারি কর্মকর্তা। যেসব প্রতিবন্ধীরা কম্পিউটার চালানো সক্ষম তাদেরকে কম্পিউটার ব্যবস্থা করায়, যেসব প্রতিবন্ধীরা শারীরিকভাবে চলাচলে অক্ষম তাদেরকে কৃত্রিম পায়ের মাধ্যমে সংযোজন করা হয়, যেসব প্রতিবন্ধী সন্তানের মা বাবা গরিব অসহায় তাদেরকে আমরা ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে এসে একেবারে বিনা সুদে সার্ভিস চার্জের মাধ্যমে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের আত্মস্বাবলম্বী করে যাচ্ছি। 2013 সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক আখ্যা দিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। মুন্সিগঞ্জের আইডিয়াল টেক্সটাইলে একের পর এক ঘটছে দুর্ঘটনা। এতে গত 7 বছরে মৃত্যু হয়েছে 8 শ্রমিকের। গুরুতর আহতের সংখ্যা প্রায় 1/2 সবশেষ সোমবার বৈদ্যুতিক রুমের বিস্ফোরণ ও শকে মারা যান মিঠুন নামের এক প্রকৌশলী। এসবের পেছনে প্রতিষ্ঠানটির চরম অব্যবস্থাপনাকে দুষছেন সংশ্লিষ্টরা। এমন অবস্থায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কলকারখানা অধিদপ্তরের। সুমিত সরকার সুমনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরে আইডিয়াল টেক্সটাইল মিল অব্যবস্থাপনার কারণে গেল 7 বছরে মারা গেছে অন্তত 8 জন, গুরুতর আহত হয়েছে 1/2 সবশেষ সোমবার সকালে সেখানে বিদ্যুতায়িত হয়ে মারা যায় মিঠুন পাল নামের এক প্রকৌশলী। তার মৃত্যুর 2 ঘন্টার মাথায় বেলা 12:30টার দিকে প্রতিষ্ঠানের জেনারেটর কক্ষে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে সেই ঘটনায় কেউ হতাহত হয়নি। ইলেকট্রিক ফাংশন থেকে আর কি। তো আমরা চাই পরবর্তীতে যাতে এরকম আর কোনো দুর্ঘটনা না ঘটে। ভিতরে ফ্যাক্টরিতে আগুন লাগছিল, মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিতে কোনো ধরনের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। অনিরাপদ পরিবেশেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় শ্রমিকদের। এতে প্রতিনিয়ত এই কারখানায় ঘটছে দুর্ঘটনা, বাড়ছে শ্রমিকদের মৃত্যুর সংখ্যাও। কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটে। এখানে নিরাপদ কর্মপরিবেশ নাই বললেই চলে। নাগরিক হিসেবে এখানে যারা পরিচালনা করতেছে অবশ্যই তাদেরকে দুষবো। কর্তৃপক্ষ মনিটরিং করে প্রতিদিন মেশিনের কি অবস্থা, কারেন্টের কি অবস্থা, ভোল্টেজ কত থাকে, মানে এটা চেক করলে এরা সমাধান দিতে পারে। জেলায় কলকারখানা অধিদপ্তরের উপমহাপরিদর্শক জানান, প্রতিষ্ঠানটির শ্রমের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে বারবার তাগিদ দেওয়া হলেও নেওয়া হয়নি পর্যাপ্ত ব্যবস্থা। শীঘ্রই তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। জমা দেওয়া হয়েছে ভাই 5-10-17 যে 17 চৌটিকাণ্ড ঘটেছিল, 5-10-17 আপনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তখনকার ছিল এম এ শওকত আল মজুমদার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন, আর আমাদের নওদাদুল মামুন উপপরিচালক, আমাদের জুলিয়া জেসি ম্যাডাম ছিলেন তখন ওনারা। এবং শ্রমিকদের এগুলো শ্রমিকদের প্রতিবেদন দেওয়া হয়ে গেছে, অন্যান্য যেগুলো তার সুপারিশ করেছে সেগুলো করেছে।
বাট তারা যে লেআউট প্ল্যানটা করে সেটা তারা করেনি, সেজন্য আমি সালিশে দেখলাম যে তার অবস্থা এরকম। তো আমি অলরেডি নোটিশ টোটিশ সব প্রেরণ করা হয়ে গেছে, আমাদের মামলা আর কি করা হবে। তবে অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি কোনো কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি।